তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে। তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে। আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবন সাজে। আমি দাঁড়ায়েছিলাম তাই ভীত নীরব অপরাধী সব সুধানে জবাব নাই। মাতুর স্নেহের শাসনে ক্ষমার আদরে, মাতুর স্নেহের শাসনে ক্ষমার আদরে হৃদয়ে গিয়েছে বলে। ওমা এই যে নিয়েছো বলে, ওমা এই যে নিয়েছো বলে। আগে খুব করে মরে মেরে ধরে, আগে খুব করে মরে মেরে ধরে শেষে আয় যাবে বাছা বলে। ওমা এই যে নিয়েছো বলে, ওমা এই যে নিয়েছো বলে, ওমা। তো হ্যালো সকলকে, অনেক দীর্ঘ অপেক্ষার পর আজকের আড্ডায় পর্ব 7-এ আজকে কিন্তু আমি পেয়ে গেছি আমার বন্ধু শ্রীরূপ মুখার্জিকে। তো সবাইকে হ্যালো বলো। নমস্কার সবাইকে, খুব ভালো লাগছে এই আড্ডায় এসে। এবং আমার বন্ধু পৃথ্বীরাজ আমার জার্নি সম্পর্কে জানতে চাইল, তো সবার সাথে আমি শেয়ার করব। তো শ্রীরূপ মুখার্জি is a band musician, sound engineer, vocalist from কালীঘাট। এটা হচ্ছে ওর স্টুডিও। আপনারা এই পোস্টার্সগুলো দেখলে বুঝতে পারবেন যে দিস গাই ইজ ফ্যাসিনেটেড অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ব্যান্ডস, বাংলা ব্যান্ডস অলসো। তো আমি বিশেষত যেহেতু বাংলা কন্টেন্টই করছি, কভার করছি, তো আমি বাংলা সার্কিটের ব্যাপারে একটু বেশি আমি মানে কনসিয়াস। সো আমি তোমার কাছ থেকে বাংলা ব্যান্ড এর যে বর্তমান সিন এই বিষয়ে একটু জেনে নিতে চাইবো। তো বাংলা ব্যান্ড নিয়ে যত বলবো ততই কম, কারণ ছোটবেলা থেকে তো বাংলা ব্যান্ডই শুনে বড় হচ্ছি। এবং স্পেশাল কিছু ব্যান্ডই এখন নিঃশ্বাস নিচ্ছে, এখনো পর্যন্ত তাদের লেগেসি এখনো পর্যন্ত তারা বহন করছে, যেরকম ক্যাকটাস, ফসিলস, লক্ষ্মী ছাড়া, মহিনের ঘোড়াগুলি ছিল খুব ভালো একটা প্রথম আমাদের কলকাতা শহরের একটা ব্যান্ড, রক ব্যান্ড। সেখানে আমরা কিছুদিন আগে হারাই তাপস বাপি দাসকে। তারপর থেকে কোথাও গিয়ে একটা যেন নিঃশ্বাসটা যেন একটুখানি কমে গেছে বলা যায়। কিন্তু এখনো বাংলা ব্যান্ড বলতে আরো নতুন নতুন অনেক ব্যান্ড উঠছে, আমিও ব্যান্ড কালচারে কাজ করছি, এই আর কি। এবার শুনতে ভালো লাগে তাই শুনি এরকমটা না, কিছু স্পেসিফিকেশন আছে। যেরকম আমি পুরোপুরি ফসিলসকে পছন্দ করি এবং রূপম ইসলামকে পছন্দ করি। বিশেষ করে মানুষটির যে লেখা এবং বাংলা সম্বন্ধে যে দক্ষতা, সেইটা আমার খুব ভালো লাগে এবং আমি অনেক কিছু শিখেছি। মোটমাট আমি সব ব্যান্ডই শুনি। এবং বাকি যে ব্যান্ডের কথা আমি আমার দেওয়ালে যে বাকি ব্যান্ডের কথা আমি লিখেছি বা আটকেছি, সেই
ব্যান্ড থেকে আমি ইন্সপায়ার্ড হই, সবকিছু থেকে ইন্সপায়ার্ড হই, কিন্তু সবই তো কালচার আসছে ওয়েস্টার্ন থেকে, সুতরাং সেখান থেকেও আমি কিছুটা এসেন্স নিই। বেশিরভাগই আমার বাংলা ব্যান্ডটা পছন্দ, এবং সেইটাই আমি আমার যে মিউজিক আমি তৈরি করি সেখানেই সেই এসেন্সটাকে আমি ইমপ্লিমেন্ট করি। এখনকার কারেন্ট মার্কেট যে সিচুয়েশন, বাংলা ব্যান্ডের অতটা মানে সেই যে একটা এরা ছিল যে ফসিলস আসছে, ক্যাকটাস আসছে, লক্ষ্মী ছাড়া আসছে, সেই যে একটা টাইম ছিল, সেই টাইমটা এখন খুব মানে অনেক ভালো ভালো নতুন নতুন মানুষ আছে যারা কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমার মনে হয় তাদেরকে মঞ্চে ফেলা উচিত, তাদেরও এসেন্সটা নেওয়া উচিত। 100 বার। শ্রীরূপ, এবার আমি জেনে নিতে চাইবো, তো চশমার মধ্যে পুরো আলোটা আসছে, তোকে পুরো এলিয়ান লাগছে। তো এবার আমি জেনে নিতে চাইবো, তোমার গান শেখা কবে থেকে, তুমি কার কাছে শিখেছো, কিভাবে হাতে খড়ি? সো প্লিজ। প্রথমত আমি বলি যে আমি গান শিখিনি। আমি ছোটবেলা থেকেই একবার আমার মা একজন সিঙ্গার, আমার বাবা একজন আর্টিস্ট, তো মায়ের কাছে গান আমি ছোটবেলা থেকে হয়তো হাতে গোনা 4 থেকে 5 বার বসেছি। তারপরে এত ছটপটে ছিলাম, মা উঠিয়ে দিত, এইরকম ভাবে গান হয় না বলে উঠিয়ে দিত। তো সেই যে একটা ব্রেক হলো, তারপর থেকে আমি গান বাজনাটা অতটা সিরিয়াসলি করতাম। হ্যাঁ, গুনগুন করতাম, বাথরুমে গেলাম একটু গুনগুন করলাম, এই রান্নাঘরে গেলাম একটু গুনগুন করলাম, কিন্তু এতটা সিরিয়াসলি করতাম না। কিন্তু কি হয়েছে, ক্লাস 6-এ হঠাৎ আমার বাড়িতে একটি বন্ধু এসছে, সে বাইরের ঘরটায় বসে আছে এবং আমি বাথরুমে ঢুকেছি চান করতে। তো সেইখান থেকে আমার গানটার জার্নিটা যেটা স্টার্ট, ওখান থেকেই স্টার্ট। কিরকম, যে বন্ধু বসে আছে, আমি বাথরুমে চান করছি, চান করতে করতে একটা গান ধরেছি এবং গানটা পুরোটা গেয়েছি। গিয়ে যখন বেরিয়েছি, ও বললো তুই তো ভালোই গাস, তুই সামনে মানে মানুষের সামনে কেন গাস? আমার মানুষের সামনে গাইতে মানে আমার একটু মানে ইতস্তত বোধ হতো, একটু ভয় পেতাম, একটু হাঁটু কাঁপতো, একটু হাত পা নড়তো। যেহেতু আমি প্রথমত ছোটবেলা থেকে একটা হয়ে আসলে কি হয়, ইজি হয়ে যায় মানুষের কাছে, কিন্তু সেই ইজিনেসটা আমার কাছে ছিল না, কারণ আমার 4টে দেওয়াল, মানে বাথরুমের যে দেওয়াল, সেই দেওয়াল আমার একমাত্র দর্শক ছিল। আমার প্রথম কাজ শুরু হচ্ছে ছোট ছোট আমি বিট বানাতাম, আমার যেটা কানে, আমার কানটাই সব। এখন আমি মিউজিক থিওরি কেউ যদি আমাকে জানতে চায়, আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমি কানে শুনে বলে দিতে পারবো এটা কি হচ্ছে বা কি বাজছে। আমার কানটা তৈরি। এবং একটা মিউজিশিয়ানের আমার মনে হয় যে এটা সবচেয়ে প্রথমের দরকার, এটা সবচেয়ে বড় অস্ত্র। কানে যদি আমি না শুনি, তাহলে আমি কিছু করতে পারবো না। এতদিন যে জার্নিটা আমার হয়ে আসছে, সেই ক্লাস 6 থেকে আমি ছোটখাটো প্রথমে বিট বানাতাম, তারপরে কিভাবে রেকর্ডিং হয় সেটা আমি জানলাম, এবং প্রত্যেকটা জিনিস আমি কিন্তু না শিখেই জিনিসটা করেছি। প্রত্যেকটা জিনিস, আমার গান, মিউজিক প্রোডাকশন থেকে আরম্ভ করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ইভেন ড্রামটাও আমি কিন্তু না শিখেই বাজিয়েছি। আমি বালিশ বাজাতে বাজাতে আমার যে ব্যান্ডের যে ড্রামার ছিল, সে একদিন হঠাৎ করে বলে তুই তো ভালো বাজাস, তুই এটা ড্রাম কিনে বাজা। তো সেখান থেকেই আমার ড্রামটা শুরু। এইরকম ভাবে প্রত্যেকটা গল্প আমার এরকম ভাবেই, কেউ একজন এসে পোক করেছে এই তুই কর না, তখন আমার শুরু হয়েছে। নিজে থেকে শুরু করব, কি এরকম লাগবে কি হবে তাই জন্য আমি করিনি। নিজেও গান লিখি, এখন অনেকদিন হয়ে গেল আমি মানে গান লিখছি, সুর করছি, সেটাকে পুরোপুরি কম্পোজিশনটাই আমার হচ্ছে। এই জিনিসগুলো ঘটছে এবং মানুষের ভালোও লাগছে, এইটুকু। বাহ, খুব ভালো লাগলো। একটা প্রশ্ন আছে, হ্যাঁ, রেগে যাবি না বল? না না, রাখবো না। রাগার মতো বিষয় হলে তাহলে রেগে যাবো। বলছি, বালিশটাকে শুধু হাত দিয়েই বাজাতি? না, বালিশটা বাজাতাম, সেটার একটা ছিল। তো এই হলো আমার ওয়ার্ক স্টেশন, এই হলো আমার সামগ্রী। আমার আরো সামগ্রী ওইদিকে আছে। এইখানে মোটামুটি আমি কাজকর্মগুলোকে করি। প্রথম এত অ্যাডভান্স লেভেলে তো ইকুইপমেন্ট ছিল না, ধীরে ধীরে
যত সময় গেছে তত আমি ইনভেস্ট করে করে কিছুটা বাড়ির লোক সাহায্য করেছে, কিছুটা আমি উপার্জন করে করেছি। মানে এখনকার কারেন্ট সিচুয়েশনটা এতটা আমার জার্নি, মানে আজ অবধি বলা যেতে পারে, আজ অবধি যতটা আমার জার্নি, সেই অবধি আমার এই সিস্টেমের আপডেট। এটা আমি অল্প 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 করে, প্রথমে ছিলই না কিছু, প্রথমে এই স্পিকারই ছিল না, প্রথমে শুধু একটা ফ্যাটফ্যাটে হেডফোন ছিল, ফ্রন্টেকের হেডফোন, যেটা সব বাড়িতেই কম বেশি ছিল আগেকার দিনে। যাদের উইন্ডোজ এক্সপি ছিল তাদের এই জিনিসগুলো ছিল। মানে ছোট 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 প্রত্যেকটা জিনিসে আমি পয়সা জমি জমি করেছি। সেটার যে একটা ওই খিদে, ওটা আমি ফিল করতে পেরেছি যে এটা আমার দরকার। এটা আমি ওই চাইলাম এক্ষুনি পেয়ে গেলাম ব্যাপারটা হলে তখন কিন্তু ওই খিদেটা থাকতো না। আজকে প্রত্যেকটা জিনিস আমার যেটা আছে এখানে সাজানো, সবকটাই ওই খিদে থেকে। আমার দরকার, আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করে যাই, অমুক টাইমের মধ্যে আমি কিনবো, তার মধ্যে আমার এতটা টাকা জমে গেল। এইভাবে আমি পুরো জায়গাটাকে সাজিয়েছি। এবং ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরটা আমার আগে ছিল, আমাদের বাড়িটা পুরোপুরি জমিদার বাড়ি ছিল, সেখানের এই ঘরটা ছিল হচ্ছে স্টোর রুম। সেই স্টোর রুমটাকে আমার বাবা যেহেতু আর্টিস্ট, এই স্টোর রুমটাকে বাবা আর্ট স্টুডিও হিসেবে প্রথমে, মানে স্টুডিও হিসেবে খুব সাজানো এরকমটা না, জাস্ট ঢুকতো আঁকতো চলে যেত, এটাই স্টুডিও ছিল। এবার আমরা চলে যাব আমার পরের প্রশ্নে, সেকেন্ড লাস্ট প্রশ্নে অফ দিস ইন্টারভিউ, যে শ্রীরূপের কাছে তার সবচেয়ে প্রিয় গানের ধারা, মিউজিক জনরা কোনটা? আমার জনরা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটাকে নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে রক। রকের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমার খুব ভালো লাগে। আর অন্য অন্য যে জনরা আছে সেটা থেকে আমার রকটা বেশি ভালো লাগে, কারণ তার যে প্যাটার্নটা সেটা আমার ভালো লাগে। কিন্তু সর্বপ্রথম যেটা আমি বলবো যে রক, কারণ রক মানে পাথর। পাথর কেন হয়? অনেক কারণে হয়। অনেক দিন একটা জিনিস ঘা লাগতে 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 একটা পাথর তৈরি হয়, সেই কারণে রক। অনেকজন বলবে যে রক মানে তো নেশা করে, রক মানে তো এই, রক মানে তো সেই, অনেকজন বলে। সেই সব আর বলছি না। একটা আর্টিস্ট যন্ত্রণা না পেলে বা গিল্ট ফিল না হলে বা সাফার না করলে, রিজেক্টেড না হলে মিউজিশিয়ান হয় না। সেই কারণেই আমি রক ভালোবাসি। আচ্ছা, তো এবার আমরা চলে এসেছি আমাদের ইন্টারভিউয়ের একদম অন্তিম পর্যায়ে, যেখানে আমি জেনে নেব শ্রীরূপ মুখার্জি, হোয়াট ইজ মিউজিক টু ইউ অর ফর ইউ? মিউজিক আমার জন্য হচ্ছে কমিউনিকেশন। মিউজিক আমার জন্য হচ্ছে কমিউনিকেশন, যার দ্বারা আমি মানুষের সাথে কমিউনিকেট করি বা যে কোনো জিনিসের সাথে আমি কমিউনিকেট করি। মিউজিক তো মনের ভাব, একটা গল্প, মনে যে গল্পটা চলছে সেটা আমি কারোর গান গাইছি বা নিজের গান গাইছি সেরকম কিছু না। যে কোনো মিউজিকই একটা মনের ভাব, একটা গল্প, যে গল্পটা আমি বলছি। যখন আমি বলছি কাউকে একটা তো অ্যাড্রেস করছি, আমি গানটা গাইছি মানে আমার দর্শক সেটা শুনছে, তার কথাগুলো সে শুনছে, সুতরাং সেটা দর্শকের সাথে কমিউনিকেট করছে। সুতরাং মিউজিক ইজ কমিউনিকেশন। বুঝলাম। শেষ হলো আজকের আড্ডা পর্ব 7। আশা করি যারা দেখেছেন দর্শক, তাদের আজকে শ্রীরূপ মুখার্জিকে আজকে আড্ডায় পেয়ে খুব ভালো লেগেছে, আর আশা করি শ্রীরূপ মুখার্জিরও ভালো লেগেছে, তাই না? আমার খুবই ভালো লেগেছে সবার সাথে আমার কথা, আমার জীবনের কথা শেয়ার করতে পেরে। থ্যাংক ইউ পৃথ্বীরাজ আমাকে এই আড্ডায় রাখার জন্যে, এবং আমার যে গল্প, আমার জীবনের যে গল্প, ছোটো 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 গল্প বলেছি, আশা করি সবার শুনতে ভালো লাগবে এবং কেউ কেউ ইন্সপায়ার্ডও হবে কোনো কোনো জায়গা থেকে, হতে পারে। থ্যাংক ইউ। তো চলো আসি আমরা, তো আবার ফিরে আসবো এলাকার আরও একজন মেধাবী মিউজিশিয়ানকে নিয়ে। আপাতত স্টে টিউন। জয় রক। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে।